জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পূর্বে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং বিষয়ের উপর স্পেশালি কমার্সের সাবজেক্টগুলো নিয়ে কভার করছি। আমি তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে ব্যবসায় উদ্যোগ চতুর্থ চ্যাপ্টার, যেটা মালিকানার ভিত্তিতে ব্যবসায় শ্রেণী বিভাগ, সেখানে আমরা এর আগের ভিডিওতে এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবার নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতা আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানির গঠন, যেটা কোম্পানি যৌথ মূলধনী কারবার, এটার আসলে জিনিসটা কি, কোম্পানি কিভাবে গঠিত হয়, এর মেন বৈশিষ্ট্যগুলো নিয়ে কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে তোমাদের পরীক্ষার সময় উপকারে আসবে, এবং এই ভিডিওটা ঠিকমতো শুনলে তোমরা লিখতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় যাই। আমরা দেখি আজকের আলোকসূচিতে কি আছে। তো আমরা পূর্বের ন্যায় বলেছি যে ব্যবসায় উদ্যোগ নবম দশম শ্রেণী, এটার যে এবছরের নতুন সিলেবাস 2026 সালের, সেই ভিত্তিতে আমি সেখান থেকে সেই বইয়ের আলোকে আলোচনা করছি যে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, অর্থাৎ বিজনেস বেসড অন ওনারশিপ। আমরা আজকে এখান থেকে আলোচনায় যাই। আমরা গতদিন আসলে অংশীদারি কারবারের পর্যন্ত আলোচনা করেছিলাম। তো হচ্ছে যে যৌথ মূলধনী ব্যবসায় ধারণাটা কিভাবে আসলো। আমরা জানি যে নেসেসিটি কারণে, এই প্রয়োজন থেকেই কিন্তু উদ্ভাবনের সৃষ্টি হয়। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন বলা হয়। তো এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের যে প্রধান যে অসুবিধা, সেটা হলো এর স্থায়িত্ব এবং মূলধনের সীমাবদ্ধতা। তো স্থায়িত্ব এবং এখানে কি অসীম দায়, এটা একটা বড় সমস্যা। একজন মানুষ, একজন সে কতটুকু দায় বা ঝুঁকি নিতে পারে, তার সীমাবদ্ধতা আছে। কিন্তু যদি তার অসীম ঝুঁকি সে নেয়, তাহলে আল্লাহ না করুক তার ব্যবসাটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তার ব্যক্তিগত সব সম্পদ বিক্রি করে হলেও তাকে দেনা পরিশোধ করতে হবে যতক্ষণ তার সম্পদ আছে। তো এই যে একটা অসুবিধা, এবং বেশি পরিমাণে মূলধন লাগলে সেখানে সেই মূলধন সরবরাহ করা, এটা একটা কঠিন। যে কারণে এই যৌথ মূলধনী ব্যবসার ধারণাটা আসছে এখানে। তো এইখানে কি, যে অংশীদারি ব্যবসাটার ওখানেও কিন্তু অনেকেই মিলে ব্যবসাটা করে। আমরা বলেছি যে সর্বনিম্ন দুইজন অংশীদার থাকে এবং সর্বোচ্চ সীমা থাকে, আমরা দেখেছি যে সেখানে 20 জন থাকে। তো এখন এই যৌথ মূলধনী ব্যবসা এবং অংশীদারি ব্যবসার মধ্যে আসলে পার্থক্য কি? ওইখানে তো যৌথভাবে সবাই মূলধন দেয়, তা সেটার নাম অংশীদার হলো, আর এইখানে কেন যৌথ মূলধনী হলো? আসলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা ব্যবসার একটা কতখানি পুঁজি লাগবে সেটা কিন্তু আগে ঠিক করা হয়। ঠিক করার পরে তখন কে কতটুকু দিবে, লাভটা কিভাবে, এভাবে নির্ধারণ করা হয়। এবং ওইখানে একটা অসুবিধা আছে যে অংশীদারগণ একজনের শেয়ার বা তার অংশ, আমরা পার্টনারশিপ, তার যে অংশ সে ইচ্ছা করলে একজনের কাছে আরেকজনের কাছে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারে না। তাকে ব্যবসা থেকে তা অন্যান্য অংশীদারের সর্বসম্মতিক্রমে তাকে বের হতে হয়। এবং কোনো একজন অংশীদার যদি মারা যায় বা দেউলিয়া হয়ে যায়, তাহলে ব্যবসাটা বন্ধ হয়ে যায়। কিন্তু যৌথ মূলধনীটা তাহলে কি? যৌথ মূলধনীটা বলছে, মেন যে কনসেপ্টটা আসছে, যে এটা আইন দ্বারা সৃষ্ট একটা সংস্থা। এক মালিকানা এবং অংশীদারি কারবারে ব্যবসার কিন্তু
পৃথক কোনো আইনগত সত্তা নাই, অর্থাৎ ব্যক্তি থেকে ব্যবসাটা আলাদা নয়। কিন্তু যৌথ মূলধনির ক্ষেত্রে কোম্পানি এটা আইন দ্বারা গঠিত। এখন তোমাদের কাছে মনে হচ্ছে অংশীদারি ব্যবসা তো আইন দ্বারা প্রতিষ্ঠিত, অংশীদারি আইন আছে, কিন্তু একটু যদি খেয়াল করে দেখি আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু চুক্তিপত্র বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। অর্থাৎ কয়েকজন মিলে একসাথে অংশীদারি ব্যবসা গঠিত করতে পারে, ব্যবসা তারা পরিচালনা করতে পারে, তারা লিখিত মৌখিক করতে পারে, চুক্তিটা লিখিত করতে পারে, ব্যবসাটা রেজিস্ট্রেশন করতে পারে, সরকারের কাছে নিবন্ধন করতে পারে, নাও করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যৌথ মূলধনের সৃষ্টি হয় আইনের মাধ্যমে। আগে প্রথমে রেজিস্ট্রেশন নিতে হয় কোম্পানির নামে, তারপরে ব্যবসাটা শুরু করতে হয়। এবং এই যে রেজিস্ট্রেশন পাওয়ার পর কোম্পানিটা একটা পৃথক একটা সত্তা হিসেবে আবির্ভাব করে, তার একটা মানুষ যেমন তার একটা অস্তিত্ব আছে, ঠিক একইভাবে ব্যবসাটারও একটা কোম্পানিরও একটা অস্তিত্ব হয়। কি করতে পারে? সে একজন ব্যক্তির যেমন অধিকার খাটাতে পারে সমাজে, তাকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে বা তার সম্পদ লুট করে বা তাকে ক্ষতিগ্রস্ত করে আর্থিকভাবে, সে কিন্তু কোর্টে মামলা করতে পারে কারো বিরুদ্ধে। এবং সেও যদি আবার কারো কাছে ক্ষতি করে, অন্যেরাও তার বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু এক মালিকানা এবং এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে যেহেতু মালিক থেকে ব্যবসা আলাদা ওই অর্থে নাই এবং তাদের পৃথক সত্তা আইনের ভিত্তিতে নাই, সেই জন্য অংশীদারি ব্যবসা বা এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে কোম্পানি ওদের একটা প্রতিষ্ঠানের নাম থাকলেও সেই নাম দিয়ে কোনো মামলা করতে পারে না, কোর্ট এটা গ্রহণ করবে না। কিন্তু কোম্পানি যেহেতু এটার পৃথক একটা আইনগত সত্তা সৃষ্টি হয়, সে নিজেই একটা ব্যক্তির মতো ভূমিকা হয়, তার জীবন নাই বাট তার একটা অস্তিত্ব আছে। এই কোম্পানির নাম দিয়ে কোম্পানি কারো বিরুদ্ধে মামলা করতে পারে, কোম্পানি জমি কিনতে পারে তার নিজের নামে, কোনো কিছু সেল করতে পারে, কোম্পানির নামে অন্য অন্য কেউ সংক্ষুব্ধ থাকলে সেও মামলা করতে পারে। এবং কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে অনেক লোক এতে ইনভলভ হতে পারে। কেউ তার শেয়ারটা কিনলো, কিনে সে ইচ্ছা হলো না, সে শেয়ারটা বিক্রি করে দিল, দিয়ে সে কোম্পানি থেকে বের হয়ে গেল, এটা সুযোগ আছে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই সুযোগটা নাই। তো এরই প্রেক্ষাপটে এইসব অসুবিধা এবং সুবিধা বিবেচনা করে এবং যেখানে ব্যাপক মূলধনের প্রয়োজন হয় সেখানে অংশীদারি কারবারটা বা এক মালিকানা কারবার সেখানে উপযুক্ত নয়, সেক্ষেত্রে কোম্পানি প্রয়োজন হয়। কোম্পানি তাহলে এক মালিকানা এবং অংশীদারি কারবারের এই সীমাবদ্ধতার কারণেই সৃষ্টি হয়েছে কোম্পানি। তো এইখানে অধিক মূলধন, সীমিত দায়, যৌথ ব্যবস্থাপনা, আইনগত সত্তা, পৃথক অস্তিত্ব বিশিষ্ট যৌথ মূলধনী ব্যবসায় সংগঠনের একটা বৈশিষ্ট্য। তো এইটা যে এটা কিন্তু একদিনে এই প্রক্রিয়াটা হয়নি, এটা 1844 সালে সর্বপ্রথম কোম্পানি আইনে পাশ হয় ব্রিটেনে, দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1884। এরপরে ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে, এবং 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয়। বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন সংশোধন করে নতুন করে ফর্ম করা হয়, কিন্তু তার আগে পর্যন্ত এই 1913 সালের যে ব্রিটিশ কোম্পানি আইন ছিল এইটাই বাংলাদেশে প্রচলন ছিল। 1994 সালে এসে নতুন করে এই কোম্পানি আইনটা আবার বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবর্তন করা হয়। এখন বাংলাদেশে যে কোম্পানিগুলো এখন রেজিস্ট্রেশন হয় সেটা 1994 সালের আইন অনুযায়ী হয়। তো সেইখানে কি কোম্পানির কি সংজ্ঞা দেওয়া আছে এখানে? বলছে অত্র আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়। অর্থাৎ যদি এই আইনের মধ্যে কোনো কোম্পানি নতুন করে গঠিত হয় অথবা আগে থেকে কোম্পানি, যেহেতু 1984-94 সালের এই আইন, কিন্তু অনেক কোম্পানি আছে তার আগে থেকে চলে আসতেছে। তা আগে থেকে 1913 সালের আইন অনুযায়ী চলে আসতেছে, আসার পরে কি হয়েছে 1994 সালে যখন নতুন আইন হলো তখন তারা অটোমেটিক এই আইনের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাই বলতেছে এখানে যে যে নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায় যেটা আগে থেকে ছিল। তো মূলত কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। অর্থাৎ মানুষ যেমন যার একটা অস্তিত্ব আছে, কোম্পানিরও একটা অস্তিত্ব আছে যদিও তার জীবন নাই।
কোম্পানির পক্ষে তার বোর্ড অফ ডাইরেক্টরস থাকে, তার ম্যানেজমেন্ট থাকে, তারা কোম্পানিটা চালায় এবং তার পক্ষে মামলা মোকদ্দমা সবকিছু করে, এবং সীমিত দায়ের এক ধরনের প্রতিষ্ঠান। এর মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এবং এই মুনাফা অর্জন করার জন্য যৌথভাবে মূলধন বিনিয়োগ করা। তো আমরা একটু দেখি যে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ফিচারগুলো কি কি, যদিও বাই দিস টাইম এর মধ্যে আমি কিছুগুলো বৈশিষ্ট্য অলরেডি বলে ফেলেছি। তো প্রথম হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানি একটা আইন সৃষ্ট ব্যবসা সংগঠন, অর্থাৎ কোম্পানি হতে হলে অবশ্যই কোম্পানিকে আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। আইনি প্রক্রিয়ার অধীনে হয় বলে বেশ কিছু জটিল এবং আনুষ্ঠানিকতাপূর্ণ এর কিছু কাজকর্ম আছে। অর্থাৎ একটা নিবন্ধন করতে গেলে, একটা কোম্পানি নিবন্ধন করতে গেলে এর কিছু শর্ত আছে, কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে, কিছু নির্দেশনা আছে, এগুলো সব পরিপালন সাপেক্ষে নির্দিষ্ট ফিজ আছে। সে ফি দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, দেওয়ার পরে অনুমোদনটা পায়। তো এই ক্ষেত্রে এখানে কোম্পানি আবার দুই ধরনের, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যার সদস্য সংখ্যা হবে নিম্নে 2 জন এবং সর্বোচ্চ হবে 50 জন। এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা পার্থক্য কি, তারা শেয়ার বাইরে বিক্রি করতে পারবে না, ওদের নিজেরা যারা তৈরি করে তারা আত্মীয় স্বজন নিজেদের ভিতরে ইন্টারনালি ভাবে তারা তার শেয়ারগুলো বিক্রি করে। একজন আর কে কে শেয়ার নিবে এরা নিজেরা ঠিক করে, কে ডাইরেক্ট হবে সব নিয়ে তারা তৈরি করে। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হবে মিনিমাম 7 জন, এবং সর্বোচ্চটা হবে আইন দ্বারা নির্ধারিত। অর্থাৎ যখন তারা অনুমোদন নেয় তখনই তারা বলে যে আমাদের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে, এবং এটা শেয়ার দ্বারা, শেয়ারের সংখ্যা দ্বারা সীমিত থাকে। যে কোম্পানির 1 লাখ কি 2 লাখ কি 5 লাখ কি 10 লাখ শেয়ার হবে এবং প্রতিটা শেয়ারের দাম হবে 100 টাকা কি 1000 টাকা, এইটা শুরুতেই ঠিক করে নেয়। নাম্বার 2, যে এটা একটা স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ কেউ কাউকে জোর করে না। যারা এই কোম্পানির সদস্য শেয়ার কিনতে চায় তারা স্বেচ্ছায় এসে কিনে, এবং কেউ যদি শেয়ার ছেড়ে দিতে চায় সে তার শেয়ারটা, পাবলিক লিমিটেড কোম্পানি হলে শেয়ার বাজার আছে, মার্কেট আছে, সেখানে তার শেয়ারটা বিক্রি করে দিয়ে সে ক্যাশ করে নিয়ে বেরোতে পারে। লাভ লস যাই হোক সে বিক্রি করে তার শেয়ারটা সারেন্ডার করতে পারে। আবার কেউ যদি শেয়ার নতুন করে কিনতে চায় কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি হলে, তাহলে সে শেয়ার বাজারের মাধ্যমে কিনতে পারে। আর প্রাইভেট লিমিটেড হলে তো তাদের কাছ থেকে ইন্টারনালি কেনা বেচা হয়, এটা মার্কেটে কেনা বেচা হয় না। নাম্বার 3 হচ্ছে আইন দ্বারা সৃষ্টি বলে এই ব্যবসা প্রতিষ্ঠানটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। তো কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝাচ্ছে যে ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা অধিকার অর্জন করা। কোম্পানি যে কোনো স্বাধীন ব্যক্তির মতো নিজ নামে অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে এবং প্রয়োজনে মামলাও করতে পারে। আবার অন্য কোনো পক্ষও কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে, যেটা আমি আগেই বলেছি। কোম্পানি ব্যবসা যেহেতু আইনের মাধ্যমে সৃষ্টি হয়, তাই এর বিলুপ্তি ঘটাতে হলে তা করতে হবে আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। যেমন এক মালিকানা কারবার, একজন মারা গেল সাথে সাথে ব্যবসাটা বিলুপ্ত হয়ে গেল। অংশীদার একজন মারা গেল বা দেউলিয়া হয়ে গেল, ব্যবসাটা বিলুপ্ত হয়ে গেল, কিন্তু কোম্পানি হবে না। কোম্পানি যেহেতু আইন দ্বারা সৃষ্টি, একে বন্ধও করতে হলে আইনের ধারা অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এটাকে অবসায়ন করতে হয়। একে লিকুইডেশন বা অবসায়ন বলে কোম্পানি ক্ষেত্রে। কাজে এটা তৈরি করাও যতটা কঠিন, আনুষ্ঠানিক ফর্মালিটিস আছে, ফিস টিস দিয়ে বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে এটা প্রতিষ্ঠান করতে হয় সরকারের অনুমোদন নিয়ে, ঠিক একইভাবে বন্ধ করতে গেলেও আইনের মাধ্যমে করতে হয়। কোনো একজন শেয়ার হোল্ডার দেউলিয়া হলে কোম্পানি বন্ধ হয় না, কারণ এখানে শেয়ার হোল্ডার থেকে কোম্পানি আলাদা। আচ্ছা, নাম্বার 5, কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানির একটা সিল ব্যবহার করতে হয়। অর্থাৎ কোম্পানি একটা নিজস্ব সিল থাকবে, যেটা ওই ব্যবহার করে সে কোনো দলিল বা কোনো কিছু চুক্তি করতে হলে সেই সিল ব্যবহার করে কোম্পানির পক্ষে যারা এমডি আছে বা চেয়ারম্যান আছে, যাদের উপরে সেই ক্ষমতা দেওয়া হয় বা বোর্ড সেক্রেটারি থাকে, তারা এটার উপরে স্বাক্ষর করে কোনো দলিলে ইয়ার পরে তাদের যে ডকুমেন্টগুলো হয়। তাই বলতেছে এর একটা সিল থাকবে এবং বিভিন্ন কাগজপত্রে এই সিল করা ব্যবহার করা বাধ্যতামূলক। আইনগত ভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র এককে ভাগ করা হয়, যেটাকে এক একটা শেয়ার বলা হয়। তাহলে একটা শেয়ার কিছুই না, যে ওই একটা কোম্পানি যখন গঠন করা হয় তখনই বলা হয় যে এখানে মোট কতটা শেয়ার থাকবে, এক একটা শেয়ারের দাম কত হবে। এখন যদি 1 লাখ শেয়ার থাকে এবং একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তাহলে তার মূলধন হবে 1 কোটি টাকা।
তাহলে এই যে 1 কোটি টাকা মূলধনের একটা অংশ হচ্ছে 100 টাকার একটা শেয়ার। তাহলে এটা হচ্ছে শেয়ার, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এটাকে ভাগ করা হয়, যে 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 একটা শেয়ার কতটা সংখ্যক শেয়ার হবে এবং তার ফেস ভ্যালু কত হবে। তাহলে শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে। মূলধন যখন সে সংগ্রহ করে, শেয়ার বিক্রি করে, যারা শেয়ার কিনতে আগ্রহী তারা শেয়ার কেনে এবং শেয়ারের টাকাটা কোম্পানির কাছে আসে, কোম্পানি যখন সেই টাকাটা ব্যবসায় বিনিয়োগ করে এবং লাভ লস পরবর্তীতে বাৎসরিক ভিত্তিতে সাধারণত এর লাভ লস নির্ধারণ করে আবার ওই লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। তো বলছে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান শেয়ার কিনে সদস্যত্ব লাভ করতে পারে, কারণ আমরা জানি যে 18 বছর হলে একজন সাবালক হয়। তাহলে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি চাইলেই একটা কোম্পানির শেয়ার কিনতে পারে, যেগুলোর বাজারে কি শেয়ারগুলো কেনা বেচা হয়। তো কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। এখন আমি একটা কোম্পানির শেয়ার কিনতেই পারি, কিন্তু আমি মালিকানা, আমি মালিক হলাম, আমি 100 টাকা দিয়ে স্কোয়ার ফার্মার একটা শেয়ার কিনলাম বা 10 টাকা দিয়ে, তাহলে আমি একটা শেয়ারের মালিক হলাম আমি। কিন্তু আমি কিন্তু স্কোয়ার ফার্মা পরিচালনায় আমার কিন্তু কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট কোনো ভূমিকা নাই। আমি কি করতে পারবো, হ্যাঁ, বছর শেষে এটা এজিএম হয়, তখন হলো আমার একটা ভোটাধিকার থাকবে, একটা শেয়ারের জন্য একটা ভোট। তো আমি সেক্ষেত্রে তখন ভোট দিয়ে কে চেয়ারম্যান হবে কে ডাইরেক্টর হবে আমি এটা নির্ধারণ করতে আমার একটা ভূমিকা থাকবে। কিন্তু ব্যবসাটা পরিচালনা আমি করব না, এটা করার জন্য আলাদা বেতনভুক্ত কর্মচারীরা থাকে, এমডি ডিএমডি ম্যানেজার এরা থাকে, তারা ব্যবসাটা পরিচালনা করে। তা বলছে এটা ব্যবসা মালিক থেকে এটা ব্যবস্থাপনাটা সম্পূর্ণ আলাদা। কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিত, এটা খুবই ইম্পর্টেন্ট ধারণা। কোম্পানির ক্ষেত্রে কেন দায় সীমিত আমি পূর্বেই বলেছি, যে সে যতটুকু শেয়ার কিনেছে, শেয়ারের যে দাম সেটুকুই তার দায়। আমি যদি 10টা শেয়ার কিনে থাকি, একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 × 10, 1000। তাহলে এই 1000 টাকাই আমার দায়। আমি যদি ব্যবসা, ওই কোম্পানি যদি ব্যবসা করতে যায় ঋণ করে ফেলে, ব্যাংক থেকে লোন নেয় বা অন্য জায়গা থেকে লোন নেয়, অনেক দায়িত্ব হয়ে যায়, তারপরও আমাকে কাছ থেকে ওই 1000 টাকার বেশি নিতে পারবে না। আমার দায় সর্বোচ্চ কারণ আমি শেয়ারই কিনেছি 1000 টাকা, আমি ওর বেশি আমার কাছ থেকে নিতে পারবে না। আমার সর্বোচ্চ আমার ইনভেস্টমেন্টটা হতে পারে, ফরফিট হয়ে যেতে পারে। আবার অনেক সময় প্রতিশ্রুতি যদি থাকে সেই পর্যন্ত দায় হতে পারে। এমন কথা কথা আমি এখন হয়তো 10টা নিয়েছি, কিন্তু আমি কমিটমেন্ট করছি শুরুর সময় যে আমি এই কোম্পানির 100টা শেয়ার নেব, হয়তো আমি কেবল 10টার দাম দিয়েছি, এই মুহূর্তে কোম্পানি লস করলো, লস করার পর সর্বোচ্চ আমার কাছ থেকে তাহলে কি করতে পারে, আমি যে 100টা শেয়ার নিতে চেয়েছিলাম কেবল 10টার টাকা দিয়েছি, আরো 90টা টাকা দিইনি, তাহলে ওই 90টার টাকা আমার কাছ থেকে সে নিতে পারে, কিন্তু এর বেশি পারবে না। কোম্পানি ব্যবসায় পরিচালনা ব্যবস্থাপনার গণতান্ত্রিক রীতিনীতি মূল্যবোধ অনুসরণ করে। গণতান্ত্রিক রীতি কারণ কি, মানে প্রত্যেকের ভোট থাকে, একটা শেয়ারের একটা ভোট। তাহলে চেয়ারম্যান বা ডাইরেক্টর নির্বাচনের ক্ষেত্রে যে বেশি ভোট পাবে সে নির্ধারণ হবে। তাহলে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা জানি ভোটের সময় যে বেশি ভোট পায় সে ভোটে জিতে। তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয় কোম্পানির ক্ষেত্রে। তো ভেরি গুড। এখন আমরা যৌথ মূলধনী ব্যবসা কোম্পানি গঠনের প্রকারভেদ, আমরা সংগঠনের প্রকারভেদটা অলরেডি আলোচনা করেছি, যে দুই প্রকার, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা আমরা বলেছি নিম্ন 2 জন আর সর্বোচ্চ 50 জন। এবং এটা অনুমোদন নেওয়ার পরে সরকারের কাছ থেকে এর সাথে সাথে ব্যবসাটা শুরু করতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানি। নিজেদের মধ্যে শেয়ার যারা নিবে তারা শেয়ারের টাকা জমা করে ব্যবসা শুরু করতে পারে সাথে সাথে রেজিস্ট্রেশন পাওয়ার পরে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে প্রথমে রেজিস্ট্রেশন নিতে হয়, তারপরে ব্যবসা শুরু করার জন্য আবার আলাদা অনুমতিপত্র নিতে হয়। অর্থাৎ প্রথমে কোম্পানি অনুমোদন নেওয়ার পরে যারা ডাইরেক্ট হচ্ছে 7 জন, ন্যূনতম 7 জন, যারা শেয়ার হোল্ডার হতে চায় বা ডাইরেক্টর হতে চায়, তারা কি করবে, তাদের প্রতিশ্রুত শেয়ার তারা আগে কিনবে, কিনে দেখাবে যে এই যে আমরা আমাদের যে অংশ আমরা টাকা জমা করছি আমরা এখন রেডি ব্যবসা করার জন্য। তখন তাদের অংশের শেয়ারের টাকাগুলো জমা দিয়ে ব্যাংকে, তখন তারা আবেদন করে ইয়ার কাছে, আবার ওই রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারের কাছে। তখন তার করে কি অনুমোদন দেয়। তোর বলতে যে সর্বনিম্ন 7 জন হয় সদস্য সংখ্যা, কিন্তু পরিচালনা হবে ন্যূনতম 3 জন। আর প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে পরিচালক হবে ন্যূনতম 2 জন, যারা পরিচালক বলতে যারা ব্যবসাটা পরিচালনা করবে।
বোর্ড অফ ডাইরেক্টরস তারা হবে তিনজন। পাবলিক লিমিটেড ন্যূনতম, বেশি হতে পারে কিন্তু কমপক্ষে তিনজন, আর প্রাইভেট লিমিটেডে হবে কমপক্ষে দুইজন। এই ছিল দুইটা কোম্পানির গঠন। এখন আমরা বলছি যৌথ মূলধনী ব্যবসা, তাহলে গুরুত্বটা কি? অলরেডি আমরা কিন্তু গুরুত্বটা বলে দিয়েছি, যে এক মালিকানা এবং অংশীদারের যে সীমাবদ্ধতা, অসীম দায়, সীমিত মূলধন, তারপরে স্থায়িত্ব খুবই ভঙ্গুর, যে কারণে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আর আধুনিক যুগে অনেক টাকা লাগে, বড় বড় কোম্পানি যারা, তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। তো এত টাকা কোত্থেকে পাবে? তখন অনেক শেয়ার হোল্ডারের প্রয়োজন হয়, যে কারণে বড় বড় কোম্পানি চাইলে, যেমন হয়তো তেল অনুসন্ধান করে যারা, তেল কোম্পানিগুলো কয়লার করতেছে, বড় বড় শিল্প কারখানা যারা হেভি হেভি মেটাল জিনিসপত্র তৈরি করে, হ্যাঁ, তাহলে গাড়ি তৈরি করতেছে, বিমান তৈরি করতেছে, এইরকম বড় বড় কোম্পানিগুলো বহুত পুঁজির দরকার হয়। তো তারা কোম্পানি ছাড়া কোনো উপায় নেই। তাহলে এই কোম্পানি গুরুত্ব কি? তাহলে কোম্পানিতে, বড় বড় কোম্পানি হলে অনেক কর্মসংস্থান হয়, শিল্প বাণিজ্যের উন্নয়ন ঘটে, সামগ্রিকভাবে দেশের কল্যাণ হয়। তো এবং এবং এই বড় বড় কোম্পানিগুলো তারা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তারা ব্যবসা করে। যেমন বাংলাদেশে ইউনিলিভার আছে, বাটাসু কোম্পানি আছে, এটা কিন্তু বাংলাদেশের কোম্পানি নয়, এটা বহুজাতিক কোম্পানি, ওরা বিদেশি। বহুজাতিক বলতে বিভিন্ন দেশে, বহু দেশে তারা ব্যবসা করে। তাহলে এই কোম্পানি হওয়ার কারণে এই সুবিধাটা হচ্ছে যে শুধু সে একটা দেশে না, একটা জায়গায় না, সে গোটা বিশ্বব্যাপী তারা ব্যবসাটা করতে পারে এই কোম্পানির কারণে। তাহলে ব্যবসার আমরা বুঝলাম যে কোম্পানির গুরুত্ব অসীম। কোম্পানি গঠন প্রক্রিয়া, একটা কোম্পানি কিভাবে গঠন হয়? তো গঠন প্রক্রিয়ার কয়েকটা পর্যায় আছে। প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, অর্থাৎ কেউ না কেউ, ডাইরেক্টর যারা কয়েকজন মিলে একত্রিত হয়, একটা চিন্তা করে যে আমরা এই জাতীয় কোম্পানি তৈরি করবো। একটা হলো কৃষি ভিত্তিক একটা শিল্প করতে চায়, হয়তো একটা জুস, একটা আমের একটা জুস কারখানা করতে চায়, অথবা একটা ঢালাইয়ের একটা মেশিন করতে চায়, কার উৎপাদন শিল্প করতে চায়। তো এইরকম যারা একটা ব্যবসা ঠিক করে, তারা নিজেরা কত মূলধন দিবে না দিবে এগুলো ঠিক করে, এই কোম্পানির নাম কি হবে, উদ্দেশ্য কি হবে, কোথায় অফিস হবে, এইসব সব ঠিক করে নিয়ে নিজেরা একটা প্রাথমিক পর্যায়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়ে, অর্থাৎ প্রাথমিক একটা কনসেপ্ট জেনারেশন করে, যে হ্যাঁ আমরা একটা ব্যবসা করতে চাই, আমরা এই ব্যবসার নাম দিব, এইখানে ব্যবসাটা করব, এইটার অফিস হবে এইটা, উদ্দেশ্য এই, সবগুলো সব ঠিক করে। এরপরে দলিলপত্র প্রণয়। তো দলিলপত্র প্রণয়ন কেন করতে হয়? যেহেতু সরকার থেকে রেজিস্ট্রেশন নিতে হয়, রেজিস্ট্রেশন করতে গেলে তো তাদের নির্ধারিত আছে, এই ছকে আবেদন করতে হবে। তারপরে কি কি কাগজ লাগবে, যেমন এখানে বলা আছে যে একটা স্মারকলিপি তৈরি করতে হয়। স্মারকলিপি বলতে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলে, বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আছে আবার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। তো সেইখানে কি করতে হবে? কোম্পানির উদ্দেশ্য কি, কত শেয়ার হবে, একটা শেয়ারের দাম কত হবে, তারপরে এখানে শেয়ার হোল্ডারদের দায় দায়িত্ব কি, বিভিন্ন জিনিসগুলো এখানে অন্তর্ভুক্ত থাকে। এটাকে বলছে যে মূল একটা দলিল, সংবিধানের মতো। বাংলাদেশের যেমন একটা সংবিধান আছে, যে বাংলাদেশটা কিভাবে চলবে, কার কি ক্ষমতা আছে, প্রেসিডেন্টের ক্ষমতা কি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কি, পার্লামেন্টের ক্ষমতা কি, তারপরে আইন, বিভিন্ন আইন তৈরি করা হয়, ঠিক এটাও আইন। এই মেমোরেন্ডাম, এখানে বলতেছে স্মারকলিপিটা হচ্ছে কোম্পানির একটা মূল দলিল, এটাই তার সংবিধান। কোম্পানিটা কিভাবে চলবে, তার উদ্দেশ্য কি, তার শেয়ার হোল্ডার কয়জন হবে, শেয়ারের সংখ্যা কতগুলো হবে, শেয়ারের এক একটা শেয়ারের দাম কত হবে, শেয়ার মূলধনের মালিকদের দায় দায়িত্ব কি হবে, ন্যূনতম চাঁদা, অর্থাৎ একজন ডাইরেক্টর হতে হলে তাকে কত শেয়ার নিতে হবে, কমপক্ষে কত টাকা তাকে প্রাথমিকভাবে ইনভেস্ট করতে হবে, এই বিষয়গুলো এটাতে থাকে। এরপর হচ্ছে নিবন্ধন পর্যায়। এই পর্যায়ে কি করা হয়? সরকারের ফি দিয়ে সব দলিলপত্রের কাগজ, সবার যারা ডাইরেক্টর হবে, শেয়ার হোল্ডার হচ্ছে, সবার নাম ঠিকানা, তাদের ভোটার আইডি যা যা লাগে, এগুলো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে ওখানে ওদের ছক আছে। এবং কি কি কাগজ লাগবে তার একটা লিস্ট আছে, সেই লিস্টগুলো পূরণ করে, ফিজ, সরকারি ফিজ আছে, একটা ফিজ নির্ধারণ করা আছে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কত, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কত, বা এখানে কোম্পানি ভেদে কি জাতীয় ব্যবসা সে করবে, নির্দিষ্ট ফি আছে, সেই ফিটা দিয়ে আবেদনটা করতে হয়। তাহলে রেজিস্ট্রেশন পাওয়ার পরে তারপরে কার্যক্রম পর্যায়ে। তো আমরা এর আগেই বলেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে
অনুমোদন পেলেই তারপরে তারা তাদের নিজের শেয়ারের পরিমাণগুলো দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে তা পারে না, তাকে আবার এই কার্য ওই তাদের যে নিজস্ব সাবস্ক্রিপশন, প্রাথমিক যে ন্যূনতম চাঁদা, কে কত টাকা ইনভেস্ট করবে, এগুলো দেওয়ার পরে আবার অ্যাপ্লাই করতে হয় ইয়ার কাছে, রেজিস্ট্রারের কাছে, যে আমরা অলরেডি আমাদের অনুমোদন পাওয়ার পরে আমরা আমাদের প্রয়োজনীয় শেয়ারের টাকাগুলো আমরা জমা করেছি, এখন আমরা ব্যবসা শুরু করতে চাই। এই অনুমতিপত্র, কার্যারম্ভের অনুমতিপত্র চাই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। সেই অনুমতিপত্র পাওয়ার পর তারপরে ব্যবসা শুরু করতে পারে। তো এই ছিল কোম্পানির, আমরা অলরেডি আলোচনা করলাম কোম্পানি কি, কোম্পানির গঠন কিভাবে করতে হয়, এর বৈশিষ্ট্য কি আমরা আলোচনা করলাম। এবারে আলোচনা করব আমরা সমবায় সমিতি। তো সমবায় সমিতিটা আসলে কি? সমবায় সমিতিটাও কিন্তু অনেকজন মিলে একসাথে, এরও শেষে লিমিটেড লেখা থাকে। কোম্পানিরও যেমন লিমিটেড লেখা থাকে, এরও লিমিটেড লেখা থাকে, কিন্তু এর সাথে সমবায় সমিতি লিমিটেড কথাটা লেখা থাকে। অন্য ক্ষেত্রে কিন্তু তা লেখা থাকে না, যেগুলো শুধু কোম্পানি। তো সমবায় সমিতির ধারণাটা কি? সমবায় সমিতির ধারণাটা হলো এই যে এটা আসলে মেন উদ্দেশ্য হলো এটার প্রফিট করা না, যদিও প্রফিট তারা করে, কিন্তু প্রফিটটা মেন উদ্দেশ্য থাকে যারা সমিতির সদস্য হয় তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয় না, যদিও ওটাকে অংশকে শেয়ার বলি আমরা, কিন্তু আসলে তারা সমিতির একটা সদস্য, একজন মেম্বার। তো তাদের কল্যাণের জন্য এই কাজটা করা হয়, এ মেন উদ্দেশ্য থাকে এই সমিতি গঠনের, যে এই সমিতির যারা মেম্বার হবে, সদস্য হবে, তাদের কল্যাণের জন্য তারা কাজ করবে। তো বলতেছে, আমরা একটু পড়ি যে এটা আসলে ধারণাটা কোথা থেকে আসছে। তো বলছে, শিল্প শিল্প বিপ্লব ও প্রযুক্তি নির্ভর বৃহদায়তন ব্যবসায় সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ভিত যত মজবুত হতে থাকে, এর প্রভাব সমাজের অর্থনৈতিক বৈষম্যেও দেখা দিতে পারে। অর্থাৎ পুঁজিবাদী এবং সমাজবাদী, আমরা শুনেছি যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র, পুঁজিবাদ যেটা আমেরিকা নির্ভর সেটা পুঁজিবাদ, আগে রাশিয়া বা চীন এরা হচ্ছে সমাজতন্ত্র। এখানে কি মেন উদ্দেশ্য থাকে সমাজতন্ত্রে, যে সবাই এখানে উন্নতি করবে, খুব একটা সমাজে খুব বড় ধনী এবং গরিব খুব একটা গ্যাপ থাকবে না। আর পুঁজিবাদে হচ্ছে এরকম না, যার সম্পদ আছে সে সম্পদ সে বাড়ালে বাড়াতে পারে, যে নাই নাই। যদিও কিছু মেকানিজম করে তারা ইয়ে করে, কিন্তু এই মেন কনসেপ্টটা হলো এখানে পুঁজির কোনো লিমিট থাকে না। আমার ইচ্ছা, আমার অনেক সম্পদ আছে, আমি ইচ্ছা করে আরো সম্পদ করতে পারবো। কিন্তু এই সমাজ যে যেটা হচ্ছে সোশ্যালিজম ব্যবস্থা যেটাকে আমরা বলি সমাজতন্ত্র, সেখানে সমাজে ধনী গরিবদের ব্যবধানটা কম হবে, একটা সোশ্যাল জাস্টিস থাকবে, এটা হলো মেন কনসেপ্ট। তো বলছে যে পুঁজিবাদী সমাজের সৃষ্টি হয়ে জাতীয় অর্থনীতি, তখন এই একটা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। তো সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। তবে সময় সমিতি প্রতিষ্ঠার পথে অগ্রগতিক সংগঠন হচ্ছে 1844 সালে উত্তর ইংল্যান্ডের রসডেল নামক স্থানে প্রতিষ্ঠিত রসডেল সমবায় সমিতি। অর্থাৎ 1844 সালে প্রথম ইংল্যান্ডে একটা সমিতি তৈরি হয়। তো বলছে 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে প্রতিষ্ঠিত এই সমবায় সমিতিকে বিশ্বের সর্বপ্রথম সমবায় হিসাবে গণ্য করা হয়। তাহলে কি ছিল? এরা ছিল শ্রমিক, 28 জন তাঁতি শ্রমিক, প্রত্যেকেই একটা করে পাউন্ড দিয়েছে। আমাদের দেশে বলি টাকা, ওদের হচ্ছে পাউন্ড স্টার্লিং, আমেরিকান যেমন ডলার। তো আমি এই স্টার্লিং পাউন্ড এক একজন 1 পাউন্ড করে দিচ্ছে, তাহলে 28 জন 28 পাউন্ড দিয়ে একটা পুঁজি গঠন করছে, করে তারা একটা সমিতি করছে, করে তারা তাদের এখানে বলতেছে যে এই সমিতির সদস্যদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তারা তাদের স্বল্প বেতন দিয়ে উচ্চ মূল্যের খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে ক্রয় করতে সক্ষম ছিল না। সমবায় সমিতির মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ময়দা, চিনি জাতীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে কম দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় ব্যবস্থা করেন। অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যারা এদের অল্প বেতন, তারা এই টাকা দিয়ে সংসার চলতেছে না। তাহলে দেখলো যে একটা মধ্যস্বত্ব বিরোধী, সে যখন একটা দোকান থেকে একটা মাল কিনতেছে, সেখানে কিন্তু ওই দোকানদার, খুচরা দোকানদার, সে কিন্তু একটা লাভ করতেছে। তো কাজেই তারা সমিতি করে যদি এই টাকা তুলে তারা যদি ডাইরেক্ট যেখান থেকে ওই মালটা তৈরি হচ্ছে কোম্পানি থেকে ডাইরেক্ট নিয়ে এসে সদস্যদের মধ্যে ভাগ করে দেয়, তাহলে দামটা কম পড়বে। এই কনসেপ্ট থেকেই যেমন ময়দা, চিনি, এখানে বলতেছে যে প্রয়োজনীয় জিনিসগুলো সরাসরি যারা চিনি বিক্রি করে একদম পাইকারি বা কোম্পানি ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট নিয়ে এসে
কম, তাহলে মধ্যস্বত্ব যারা ভোগী ছিল, যারা হাত বদল হলে দাম বেড়ে যায় একটা জিনিস, পাইকারি সে একরকম কিনতেছে, কেনার পরে খুচরা আলা আবার কিনতেছে, সে লাভ করতেছে, জিনিসের দাম বেড়ে যায়। তো এইটা দূর করার জন্য তারা খরচ, যাতে কম খরচে তাদের সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করতে পারে, এই জন্য তারা সরাসরি কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে মালগুলো কালেক্ট করে নিজেদের মধ্যে বন্টন করে। এতে তাদের আর্থিক অবস্থার উপরে চাপটা কম পড়ে। তারা একই টাকাতে যে বেতন আছে সেই বেতনে খুচরা জিনিস বাজার থেকে না কিনে একবারে পাইকারি ভাবে কিনে নিয়ে এসে নিজেদের মধ্যে ভাগ করে নিলে খরচটা কম পড়ে, সেক্ষেত্রে তাদের ভালো। তাহলে এই কনসেপ্ট থেকে কিন্তু আসলে এই সমবায় সমিতিটা চলে আসছে আমাদের দেশে। তো আমাদের দেশে যেমন অনেকগুলো আছে সমবায় সমিতি, যেমন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ অটোরিকশা চালক সমবায় সমিতি ফেডারেশন লিমিটেড, জাতীয় মহিলা সমবায় সমিতি লিমিটেড, এরকম বহু রকম সমিতি বাংলাদেশেও আছে। তোমরা যদি একটু খেয়াল করো অনেক জায়গাতে সাইনবোর্ড দেখবা। তাহলে সমবায় সংগঠনের বৈশিষ্ট্য কি? তাহলে বৈশিষ্ট্য বলতেছে যে সাধারণত নিম্নবিত্ত ও বিত্তহীন সমমনা সমপেশার বর্গ স্বেচ্ছামূলকভাবে এই জাতীয় সংগঠন গড়ে তোলে। ওই যে দেখলাম মৎস্যজীবী সমবায় সমিতি, অর্থাৎ যারা মৎস্যের সাথে ব্যবসা করে, মৎস্য আহরণ করে, তারা রিক্সা রিক্সা সমবায় সমিতি, রিক্সা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড, অর্থাৎ তারা রিক্সা চালায়। একটা নির্দিষ্ট এবং তাদের একটা বৈশিষ্ট্য কি, তাদের আয়টা সীমিত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন, তারা তাদের কল্যাণের জন্য সমিতিগুলো তৈরি করে। তো বলছে 2001 সালে সমবায় আইনে 3 ধারায় সমবায় সমিতির উল্লেখ আছে, যে সেগুলো হলো, মানে বাংলাদেশের 2001 সালে সমবায় যে আইন আছে সেটা মোতাবেক বলছে, প্রাথমিক সমবায় সমিতি যার সদস্যের সংখ্যা হবে ন্যূনতম 20 জন, একক ব্যক্তি 20 জন একক ব্যক্তি, অর্থাৎ 20 জন সদস্য নিয়ে সমিতির গঠন হবে, এবং যার উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়ন। সর্বাধিক সদস্যদের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, তাহলে ন্যূনতম হবে 20 জন। কেন্দ্রীয় সমবায় সমিতি যার সদস্য সংখ্যা হবে হবে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি, অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি নিয়ে আবার গঠিত হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। তাহলে কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, এবং অন্তত 10 জন হবে, 10টা সমিতি এর আন্ডারে থাকবে ন্যূনতম। এবার বলছে জাতীয় সমবায় সমিতি, এটা আবার হবে কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়, অর্থাৎ প্রাথমিকটা হচ্ছে ছোট, তারপরে প্রাথমিকদের নিয়ে আবার গঠিত হয় কেন্দ্রীয়, আবার কেন্দ্রীয়দের নিয়ে গঠিত হয় জাতীয়। তাহলে জাতীয় সমবায় সমিতি আবার 10টা, ন্যূনতম কমপক্ষে 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি নিয়ে গঠিত। তার বলছে সমবায় সমিতি সমবায় আইনে গঠিত একটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তাবিষ্ট সংগঠন, যার স্থায়ী ধারাবাহিকতা থাকবে। অর্থাৎ কোম্পানির মতো, যেহেতু এরও লিমিটেড লেখা থাকে, এরও একটা পৃথক আইনগত সত্তা, কৃত্রিম সত্তা। এটা কি করতে পারে? চুক্তি করতে পারে, মামলা করতে পারে, ওদের নামে কেউ মামলা করতে পারে, এরাও সিল ব্যবহার করতে হয়। সমবায় সমিতির মূলধনের সমমূলের কতকগুলো শেয়ারে বিভক্ত থাকে, ওই যে যৌথ মূলধনী কোম্পানির মতোই এখানেও শেয়ারে বিভক্ত থাকে। সমবায় সমিতির প্রত্যেক সদস্য অন্তত একটি করে শেয়ার আয় করে সমিতির সদস্য হতে পারবেন, তবে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সমিতির সদস্যরা একাধিক শেয়ার কিনতে পারে, কিন্তু টোটাল যে ইয়ার যে সদস্য সংখ্যা হবে, শেয়ারের সংখ্যা, তার 1/5 সে তার চেয়ে বেশি শেয়ার কিনতে পারবে না, যাতে করে সে কুক্ষিগত না করতে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তার জন্য একক প্রভাব না কাটতে পারে। এটা আইনে বলা আছে যে তার শেয়ারের সংখ্যা হবে সর্বোচ্চ 1/5, টোটাল যে শেয়ার সেটা অতিক্রম করবে না, কম হতে পারে। তাহলে সদস্যগণের দায় সাধারণত সীমিত ও শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানেও কোম্পানির মতো সদস্যদের দায় সীমিত। ব্যবস্থাপনা ও পরিচালনার সকল স্তরে সমবায় সমিতিকে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হয়। সকল শ্রেণীর সমবায় সমিতির প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মাত্র ভোট প্রয়োগের অধিকারী, কিন্তু উক্ত ভোট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রয়োগ করতে হয়, প্রতিনিধির মাধ্যমে কোনো ভোট দেওয়া যায় না। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রতিনিধি দিয়ে ভোট দেওয়া যায়, কিন্তু সমিতির ক্ষেত্রে হবে না। সমিতির যে সদস্য তাকে যে ভোটটা দিতে হবে। সমবায় আইনে 2001 অনুযায়ী সমবায় সমিতি হিসাবে নিবন্ধিত অনুমোদিত না হলে কোনো ব্যক্তি, ব্যক্তিসংঘ, সংগঠন বা সমিতি তার নামের অংশ হিসাবে সমবায় বা কোঅপারেটিভ শব্দ ব্যবহার করতে পারে না। অর্থাৎ নিবন্ধন ব্যতীত সমবায় শব্দটি ব্যবহার নিষিদ্ধ।
তাহলে এটা কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তাহলে আমরা বুঝলাম যে রেজিস্ট্রেশনের সমবায় আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন নিতে হয়, এবং রেজিস্ট্রেশন করা হলেই কেবল সে সমবায় কথাটা ব্যবহার করতে পারে। তো সমবায় সমিতির প্রকারভেদ কি কি আছে? তো প্রকারভেদই আসলে এখানে অন্য কিছু না, এটা বিভিন্ন পেশা অনুযায়ী, যেমন এখানে কৃষক সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি, মৃৎশিল্প সমবায় সমিতি, তাঁতি সমবায় সমিতি, এখানে হচ্ছে কি এক একটা বৈশিষ্ট্য অনুযায়ী। এই যে আমরা অনেকগুলো লিস্ট এখানে দেওয়া আছে। সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। তাহলে গঠন প্রক্রিয়া উদ্যোগ গ্রহণ পর্যায়ে একই কোম্পানির মতোই এখানে যারা করতে চায় সমমনা, সমশ্রেণী, সমপেশার লোকজন একত্রিত হয়ে, ন্যূনতম 20 জন একত্রিত হয়ে তারা উদ্যোগটা গ্রহণ করে, এবং এই এদের মধ্যে থেকে ন্যূনতম 6 জনকে নিয়ে একটা ব্যবস্থাপনা কমিটি করতে হয়। ওই কমিটি সমিতি গঠনের একটা উপবিধি তৈরি করে, অর্থাৎ এই সমিতিটা কিভাবে চলবে, নিয়ম কানুনগুলো, উদ্দেশ্য কি, সমিতির নাম কি হবে, মূলধনের বিবরণ, শেয়ারের পরিমাণ, সংখ্যা, শেয়ার বিক্রয় পদ্ধতি, কিভাবে শেয়ারগুলো বিক্রি করবে, উদ্যোক্তাদের নাম, ঠিকানা, পদবি, সমিতি পরিচালনার নিয়ম পদ্ধতি সবগুলো এরা, এবং সিলমোহর সবকিছু ঠিক করবে। সমিতি সসীম দাবিষ্ট হলে নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হয়। এরপরে নিবন্ধন পর্যায়ে আমরা জানি। তো বলতেছে এখানে এই পর্যায়ে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করতে হয়। সমিতিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকায় সরকার কর্তৃক মনোনীত নিবন্ধকের অফিস থেকে নিবন্ধনের আবেদন ফর্ম 1 সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফি সহ প্রস্তাবিত উপ আইনের তিন কপি সহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়। অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য ফর্ম আছে, ফর্ম 1, সেটা পূরণ করে জমা দিতে হয়। সরকারি কর্মসূচির আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 50 টাকা ট্রেজারি চালান, অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 300 টাকা ট্রেজারি চালান, কেন্দ্রীয় সমবায় সমিতির নিবন্ধনের জন্য 1000 টাকা ট্রেজারি চালান, এবং জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 5000 টাকা ট্রেজারি চালান আবেদনের সাথে জমা দিতে হয়। ট্রেজারি চালানটা কি হচ্ছে? আসলে সরকার যে ফিস গুলো নেয়, এটা সরকার তো সরাসরি নেয় না, এটা সরকারের অ্যাকাউন্ট আছে, সেখানে জমা হয়। সেই জমাটা কি হয়, হয় বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে, যেটাকে ট্রেজারি চালান বলা হয়। একটা ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে ওই টাকার পরিমাণটা লিখে, কোন খাতে জমা হবে, অ্যাকাউন্টের হেডটা লিখে ওই সোনালী ব্যাংক বা বাংলাদেশের প্রেক্ষাপটে সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের জমা দিতে হয় টাকাটা। দিয়ে ওই জমার স্লিপ সহ আবেদনপত্র দাখিল করতে হয় নিবন্ধকের নিকট। তো বলছে প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 20,000 টাকা, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে 1 কোটি টাকা, এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতির জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে। পরিশোধিত মূলধন কি? পরিশোধিত মূলধন বলতে বোঝে যে শেয়ার যে নিবে, তার সে, যারা শেয়ার নিতে আগ্রহী সেই টাকাটা জমা দিতে হবে। আমি বললাম যে আমি 10,000 শেয়ার নেবো বা 10টা শেয়ার নেবো, তাহলে আমাকে 10টা শেয়ারের টাকা পরিশোধ করতে হবে। এটাই পরিশোধিত মূলধন। অর্থাৎ রেজিস্ট্রেশন নেওয়ার সময় যারা এই সদস্য হয়েছে বা যে যতটা শেয়ার নিতে, তাদের টাকাটা এই ন্যূনতম এত পরিমাণ টাকা আগে জমা দিতে হবে। এরপরে কার্যক্রম পর্যায়ে নিবন্ধনপত্র পাওয়ার পর সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে। নির্ধারিত না হলে কোনো সংগঠন সমবায় কথাটি ব্যবহার করতে পারে না। নিবন্ধন প্রাপ্তির পর উক্ত সমিতির উদ্যোক্তাগণ বিভিন্ন প্রকার অর্থনৈতিক, সামাজিক কার্যক্রম পরিচালনা শুরু করতে পারে, কোম্পানির মতোই। তাহলে সমবায় সমিতির মূলনীতি কি? বলছে সমবায়ের প্রধান নীতি হচ্ছে সমমনা, সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণীর লোকদের একতা। মূলত একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ নীতির ভিত্তিতে এই সমবায় এর উৎপত্তি হয়েছে। ওই যে প্রথমে আমরা দেখলাম যে তাঁত শিল্পের তারা 28 জন তাঁতি 28 পাউন্ড স্টার্লিং দিয়ে 1844 সালে তারা প্রথম সমবায় সমিতি গঠন করেছিল ইংল্যান্ডে। তাহলে এর মূলনীতি কি? যে সমমনা হতে হবে, একই রকমের মন এবং একই পেশা, সবার একই পেশা, এবং তারা নিজেদের কল্যাণের জন্য কাজগুলো করবে। সবের আরেকটা গুরুত্বপূর্ণ নীতি হলো সাম্য বা সকলের সমান অবস্থান ও অংশগ্রহণ। সকলেই সমিতির সদস্যগ্রহণ, সকলের সম রাইট থাকবে, অধিকার থাকবে, সকলে সেই অধিকার প্রয়োগ করবে।
নামমাত্রিক সমবায়ের আরেকটি নীতি ও মূল্যবোধ হলো সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, একজন আর একজনের হেল্প করা, এই কনসেপ্টটা ওখানে কাজ করে। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হয়, কারণ এটা আমরা বলতেছি যে সমবায় সমিতিটা কি নিজেদের কল্যাণের জন্য, তাহলে যারা কাজ করে একজন আরেকজনের ভিতরে আস্থা ও বিশ্বাস থাকতে হবে। সমবায়ের আরেকটা মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা, কারণ আমরা দেখছি যে এখানে ভোটাধিকার আছে সবার, সেখানে ভোটের প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে মতামতগুলো প্রকাশ করা হয় এবং সে মোতাবেক সমবায় সমিতি পরিচালিত হয়। তো বাংলাদেশের সমবায় সমস্যা ও সম্ভাবনা, এটা তোমরা একটু পড়ে নেবা, তাহলে এখানে বুঝতে পারবে আশা করি। এবং রাষ্ট্রীয় ব্যবসার ধারণা কি, অনেক ক্ষেত্রে রাষ্ট্র নিজেও ব্যবসা করে, যেমন আমাদের দেশে সুগার মিল আছে, জুট মিল আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আছে, এটার মালিক রাষ্ট্র। তারপরে হচ্ছে গাজীপুরে অস্ত্র তৈরির মেশিন টুলস ফ্যাক্টরি আছে। তো এইগুলো তখন রাষ্ট্র, যেখানে অনেক পুঁজির দরকার হয় বা নিরাপত্তার প্রশ্ন থাকে, এখানে ব্যক্তি মালিকানায় ছাড়া যাবে না, টাকা ছাপানোর কারখানা তো আর ইয়াকে দেওয়া যাবে না সাধারণ মানুষের কাছে, তো এইটা রাষ্ট্রই নিয়ন্ত্রণ করে। তো আমার মনে হয় এই পর্যন্তই, তোমরা আর যেটুকু আছে এটুকু আসলে দেখে নিলে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই চ্যাপ্টার আমি মোটামুটি আলোচনা শেষ করলাম। এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বিষয়ে, তোমরা আমাকে কমেন্টস করতে পারো লাইক শেয়ার দিয়ে। তোমরা যদি কমেন্ট করো এবং তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে, আশা করি আমার এই চ্যানেলটা তোমরা প্রমোট করবা, তোমরা যাতে করে সবাই দেখে উপকৃত হয়। তোমরা সাবস্ক্রাইব করবা এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবা, এবং যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো চাহিদা থাকে, তাহলে আমাকে জানাবা, আমি সেই টপিকসের উপর তোমাদেরকে আলোচনা করব। আর যদি কেউ তোমরা লাইভ অনলাইন বা ফিজিক্যাল ক্লাস করতে চাও, আমার সাথে যোগাযোগ করবা। কমেন্টে লিখলে আমি ইয়ে করতে পারবো, অথবা তোমরা ডাইরেক্ট ইমেল করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমার চ্যানেলে, kollol.hosen@gmail.com। So thank you very much for watching this video. Hopefully you will be benefited undoubtedly. Best for hope for the best. Thank you very much. Thank you. তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এটুকুই আমার ইয়ে থাকলো, অনুরোধ থাকলো, এবং শুনবা মন দিয়ে, তাহলে তোমরা উপকার পাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।